নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। চলে এলাম তোমাদের সামনে এক রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। আমি জানি তোমরা এই ধরনের ড্রামা পছন্দ করো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটা তোমাদের কাছে ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই প্রচুর বৃষ্টি হচ্ছিল। একটা লোক মাথায় ছাতা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে আলমিন কোম্পানির প্রেসিডেন্ট। অন্যদিকে একটা মেয়েকে দেখতে পাই। অনেক পড়াশোনা করার পরেও সে কোনো চাকরি পায়নি। কাজের সন্ধানে সে এক জায়গায় বসেছিল। আমাদের গল্পের হিরোর নাম সান আর হিরোইনের নাম শাও। হিরোর একটা গুণ আছে, সে যে কোনো লোককে দেখে তার মাইন্ডে কি চলছে সেটা সে বলে দিতে পারত। এক কথায় যাকে আমরা বলি মাইন্ড রিডার। অন্যদিকে শাও একটা রেস্টুরেন্টে বসছিল। সেই সময় তার মোবাইলে ঘন্টা বেজে ওঠে। সে ফোনটা ধরে। অপর পাশ থেকে কেউ একজন বলে, তুমি যদি চাকরি পেতে চাও আজকে দুপুর 2টোর সময় অফিসে চলে এসো। এই খবরটা শোনা মাত্র শাও খুব খুশি হয় এবং ওখানে বসে বসে সে তার মেকআপটা শুরু করে দেয় এবং নিজের মনকে সে প্রশ্ন করে, হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে, এই বলে সে সেখান থেকে চলে আসে। ঠিক যখনই সে রেস্টুরেন্টের দরজাটা খুলে তাড়াহুড়োয় বেরিয়ে যেতে লাগলো, সেই সময় সে কারো সাথে ধাক্কা লেগে তার উপরে পড়ে যায়। সে কিন্তু জানতো না তারা দুজন একে অপরকে এমন ভাবে তাকিয়েছিল, দেখে যেন মনে হচ্ছিল তারা কত জন্ম জন্মান্তরের প্রেমিক প্রেমিকা। শাও মনে মনে ভাবতে লাগলো, আরে বাহ, ছেলেটা তো খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, খুবই হ্যান্ডসাম। এরপর শান শাওকে বলে, ম্যাডাম তুমি আমার ওপর থেকে ওঠো, আমার খুব ব্যথা করছে। শাও বলে, ও হ্যাঁ হ্যাঁ, সরি, আমি একটু তাড়াহুড়োই ছিলাম, আমাকে একটা কাজে যেতে হবে। শাও শানকে বলে, তুমি এখানটায় দাঁড়াও, কোথাও যেও না, কিন্তু আমি ফিরে এসে তোমার জামাটা ধুয়ে দেব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। শান খুবই রেগে যায়। এরপর শান ওই ইন্টারভিউর জন্য অফিসে পৌঁছে যায়। রিসেপশনে তাকে বসতে বলা হয়। অফিসের প্রেসিডেন্ট প্রবেশ করে। আরে বাপরে, এটা তো শান। শাও যখন শানকে দেখে সে নিজের মুখটা লুকাতে থাকে। আরে বাপরে, এ কি হয়ে গেল? মনে মনে বলতে থাকে, এ আমার পেছন পেছন চলে এসেছে, কিছু তো একটা করতে হবে, আমাকে খুব তাড়াতাড়ি তার জামাটা ধুয়ে নিজেকে ফ্রি করতে হবে। শান দরজাটা নক করে। তখন শাও পেছন ঘুরে দেখে। তারা একে অপরকে দেখতেই থাকে। তাদের মনের ঘন্টিটা বেজে ওঠে। শান শাওকে বলে, তুমি এখানে কি করছো? তুমি ইন্টারভিউ রুমে যাও। শান শাওকে বলে, তুমি এখানে থাকবে, কিন্তু কোথাও যেও না, আমি ইন্টারভিউটা দিয়ে আসছি। এই কথাটা বলে সে চলে যায়। এরপর শাও কিছুক্ষণ পরে জানতে পেরে যায় শান এই কোম্পানির প্রেসিডেন্ট। এই কথাটা জানার পরে সে খুব নার্ভাস হয়ে যায়। শান কোনো রকম ভাবে নিজের ইন্ট্রোডাকশনটা দেয়। এরপর শাওকে জিজ্ঞেস করে, তুমি আমাদের কোম্পানিকে কেন বেছে নিয়েছো? সে বলে, আপনার কোম্পানিতে আমার হয়তো দরকার হবে, কিন্তু আমার আপনার কোম্পানিতে কোনো দরকার নেই। এই কথাটা শোনার পরে শান শাওকে বলে, তুমি কবে থেকে জয়েন করবে? শাও বলে, আমি কি সত্যি পাশ করে গেছি? শাও এই কথাটা শোনা মাত্র শানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। চাকরি পেয়ে গেছে, কিন্তু এখানে থাকার ব্যবস্থাটা করতে হবে। স্যালারিটা খুব কম ছিল, যার ফলে সে বাড়ি ভাড়া নিতে পারবে না। তাকে শেয়ারিং অ্যাপার্টমেন্টে থাকতে হবে। এরপর সে ঘরটা দেখতে চলে যায়। ঘরটা দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু এত টাকা সে কোনো মতে দিতে পারবে না। সেই সময় সেখানে শান চলে আসে। তার সাথে দেখা হয়ে যায়। সে বলে, তুমি আবার এখানে পৌঁছে গেছো? এজেন্ট বলে, স্যার আপনি যদি শেয়ারিং রুম না নিতে চান তাহলে আমি আপনার জন্য অন্য একটা ঘরের ব্যবস্থা করতে পারি।
তখন শান বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি রুম শেয়ার করে নেব। এরপর শান শাওকে জিজ্ঞেস করে। শাও বলে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি আর কি বলবো, বাড়ির কাছে অফিসটা আছে, আমাদের যেতে আসতে সুবিধা হবে। বলে, ঠিক আছে, তোমরা যখন দুজনে রাজি হয়ে গেছো তাহলে এটাই ফাইনাল। এই বাড়ির কাগজপত্র নিয়ে আসছি। কিন্তু হঠাৎ করে এটা কি হয়ে গেল? কোম্পানির ম্যানেজার সামান্য একটা কর্মচারীর সাথে রুম শেয়ার করতে থাকে, কিভাবে এটা সম্ভব? আসলে গল্পটা ছিল অন্যরকম। শানের মা শানকে বলেছে, তুমি যদি আমার জন্য বৌমা না নিয়ে আসতে পারো তাহলে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। এই কথাটা শোনা মাত্র শান বাড়ি ছেড়ে চলে আসে। কিন্তু এটা কখনোই ভাবতে পারেনি শাও তার রুমমেট হবে। কাগজের কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে শাও শানকে বলে, আজ থেকে আমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করব। শান যেহেতু মান রিড করতে পারে, সে মনে মনে ভাবতে থাকে, আমি তোমার মনের কথাটা শুনতে পাচ্ছি। শাও তার বন্ধুদের ফোন করে বলে, আমার রুমমেট কে জানিস? আমার বস। এবং তার বন্ধুদের বলে, অদ্ভুত রকমের একটা মানুষ, তোমরা যখন তার সঙ্গে দেখা করবে তখন বুঝতে পারবে। মনের ভেতরে কোনো দয়া মায়া নেই, মনে হচ্ছে একটা পাথর দাঁড়িয়ে আছে, সব সময় টেনশনে থাকে। কিন্তু এ কি হয়ে গেল? পেছনে শান দাঁড়িয়ে ছিল, সমস্ত কথা শুনে নেয়। যখনই সে তাকে দেখে তখনই সে অবাক হয়ে যায়। আপনি কখন এলেন? তখন শান বলে, তুমি কেন এত ভয় পাচ্ছ? তুমি এখানে এসো এবং আমাকে একটু হেল্প করো। মনে মনে ভাবতে থাকে, এত শক্তিশালী একটা ছেলে, সে নিজে এই সব কাজ করতে পারে না, সে আমাকে দিয়ে এই সব কাজ করাচ্ছে। পরের দিন সকালবেলা শাও যখন ঘুম থেকে ওঠে তখন সে এক ছুটে বাথরুমের দিকে যায়। দরজাটা খুলতেই দেখতে পায় শান স্নান করছে। এটাই দেখে ফেলে। স্নান করছে এটা দেখা মাত্র অবাক হয়ে যায়। শান বলে, তুমি যদি আমাকে দেখে নিয়েছো, এবার এখান থেকে কেটে পড়ো। এটা শোনার পরে শাও লজ্জায় পড়ে যায়। এরপর সে সরি বলে সেখান থেকে চলে যায়। শাও এবং শান দুজনে মিলে একসাথে বসে লাঞ্চ করছিল। সেই সময় শাওয়ের ঠোঁটে জেলি লেগে যায়। শান দাঁড়িয়ে পড়ে এবং হাত দিয়ে শাওয়ের ঠোঁটের ওই জেলিটাকে পরিষ্কার করে দেয়। প্রথম দিন একই কাণ্ড হয়ে গেল। মনে হচ্ছে ম্যানেজারের প্রেমে পড়ে গেছে। সিনটা খুবই রোমান্টিক ছিল। শাও মনে মনে ভাবতে থাকে, এ মানুষটা আসলে কি চায়? না, কখনোই না, আমি ওই সাইকোর প্রেমে কখনোই পড়ব না। শান বলে, তুমি একটু কম খাও, তোমার শরীরের পক্ষে ভালো। শাও আবারও চিন্তা করতে থাকে। এবার হয়তো বলবে, তুমি কালকে এই ড্রেসটা পরে যাবে, তোমাকে দেখতে সুন্দর লাগবে। তখন শান বলে, তুমি তো নিশ্চয়ই কোনো বাচ্চা নও যে তোমাকে বলে দিতে হবে কালকে কি ড্রেসটা পরে যাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা শাও মনে মনে ভাবতে থাকে, নিজের বসের কাছে থাকাটা কোনো রকম সহজ কাজ নয়। অন্যদিকে আমরা শাওকে দেখতে পাই, সে ঘুমিয়েছিল। তার স্বপ্নে শানকে দেখতে পায়। সে তাকে বলছে, তুই তাড়াতাড়ি উঠে পড়, না হলে তোকে মেরে দেব। তাড়াতাড়ি ছুটে গিয়ে অফিসে পৌঁছে যাও। শাওয়ের অফিসে আজকে প্রথম দিন, একটু নার্ভাস আছে। অ্যাসিস্ট্যান্ট বসকে জিজ্ঞেস করে, বস, আজকে এই মেয়েটাকে কোথায় যে পোস্ট দেব? শান বলে, একে সেক্রেটারির পোস্টটা দিয়ে দাও। সে বলে, আমার এরকম একজনকে দরকার যে আমাকে কফি দিতে পারে। শাও অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আসলে এ মানুষটা কি চায়? শাও সেক্রেটারি হয়ে গেছে, কিন্তু অফিসে থাকা অন্যান্য মেয়েরা খুবই জেলাস ফিল করে। শাও মনে মনে ভাবতে থাকে, এটা তো কিছু করার নেই, আমি তো আর সেক্রেটারি নিজে হতে চাইনি, আমাকে তো দিয়েছে। হাসতে থাকো এবং নিজের জীবনটাকে এনজয় করতে থাকো। শান ও শাওকে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু যখনই সে তার সামনে যায় তখনই শান তাকে বলে, কি দরকার? না, কিছু দরকার নেই, আপনার দরজাটা আমি পরিষ্কার করতে এসেছিলাম।
রাত্রিবেলা সান যখন অফিসের কলিগদের সাথে কনফারেন্সে ব্যস্ত ছিল, তখন শাও পেছন থেকে যাওয়া আসা করছিল। কনফারেন্সের ল্যাপটপে তার ছবিটা দেখা যাচ্ছিল। তখন সান সবাইকে বলতে থাকে, গাইস, চিন্তা করার দরকার নেই, এ আমার কাজের মেয়ে। শাও অবাক হয়ে যায়, সে খুবই রেগে যায়, সে প্রতিশোধ নিতে চাইছিল। এরপর সে একটা আরবের ড্রেস পরে নেয়, সে সেখানে নাচতে শুরু করে দেয়। ভিডিও কনফারেন্স যারা করছিল তারা তাকে দেখতে থাকে। সান লজ্জায় পড়ে যায়। এরপর সান শাওকে বলে, ম্যাডাম, ভিডিও কনফারেন্স তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, তুমি এইসব দৃশ্য কাকে দেখাচ্ছ? সে নিজে নিজেই লজ্জায় পড়ে যায়। সকালবেলা সান যখন রান্নাঘরে আলু পরাটা বানাতে থাকে, তখন শাও তার দিকে প্রেমের দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের বাচ্চা হয়ে গেছে। এরপর ঠোঁটটাকে বাঁকিয়ে গালে হাত দিয়ে বসে থাকে। সেই সময় শান দু হাতে দুটো কফির কাপ নিয়ে যখন সামনে চলে আসে, শান দেখতে পায় শাও এরকম মুখ করে কেন বসে আছে। সে বলে, ম্যাডাম, তুমি তোমার স্বপ্নের দুনিয়া থেকে বাইরে এসো। অন্যদিকে আমরা শানের মাকে দেখতে পাই। সে শানকে বলে, তুমি ব্লাইন্ড ডেটে যাও। তার মায়ের ইচ্ছা যে কোনো একটা মেয়েকে ধরে এনে তাকে যেন বাড়ির বউ বানিয়ে দেয়। তার মায়ের প্রেসারের জন্য সে খুবই চিন্তায় ছিল। শানকে কিছু একটা তো করতেই হবে। অফিস ছুটির পরে শান তার গাড়ি নিয়ে বাইরে আসছিল, বাসের জন্য অপেক্ষা করছিল। সেখানে চলে আসে, তাকে বলে, তুমি তাড়াতাড়ি গাড়ির ভিতরে ঢুকে যাও। শাও বলে, তুমি এখান থেকে কেটে পড়ো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলছে। এরপর শান সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা অফিসে অন্যান্য কলিগ তারা একে অপরে বলাবলি করতে থাকে, কিছু তো একটা ব্যাপার আছে, বস অফিসের সমস্ত রুলস চেঞ্জ করে দিয়েছে শাও আসার পরে। অন্য দিক থেকে শাও এসব দাঁড়িয়ে শুনছিল। সে নার্ভাস হয়ে যায়। তার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল। সে বলে, বাকি অন্যান্য মেয়েদের কথায় তুমি কিছু মনে করো না, তাদের কথা ছাড়ো, তুমি তোমার নিজের কাজ করো। সে তাকে বলে, আচ্ছা, তোমরা দুজন কি একসাথে আছো? শাও বলে, হ্যাঁ, আমরা একসাথে থাকি ঠিকই, তুমি এরকমটা কেন ভাবছো? ওরকম কোনো ব্যাপার নেই, আমরা একে অপরের থেকে একটু আলাদা আছি। সান চলে আসে। সে সানকে বলে, তুমি সবাইকে বলে দাও আমাদের মধ্যে কিছুই নেই। সান শাওকে বলে, তুমি কি ভয় পাচ্ছ? তোমাকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই, তোমার যেটা ইচ্ছে তুমি বলতে পারো। শাওকে যে কোনো প্রকারে ওই পার্টিতে যেতে হবে। রাত্রিবেলা সবাই একত্রিত হয়েছে। পাশের টেবিলে স্যারের সাথে বান্ধবী বসেছিল। সে বলে, বসের মা বসের জন্য একটা মেয়ে ঠিক করেছে। ওই মেয়েটার ভাগ্য নিশ্চয়ই খুবই ভালো হবে যে তার সাথে বিয়ে করবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, মিস্টার শাও আজ অবধি কোনো মেয়েকে ভালোবাসেনি, কিন্তু ব্যবসায়ের দিক থেকে সে একদম নাম্বার 1। শাও সবাইকে জিজ্ঞেস করে, আচ্ছা, এটা কি সত্যি? সেই সময় সেখানে শান পৌঁছে যায়। তাকে দেখা মাত্র সবাই চুপ হয়ে যায়। এরপর শাও শানকে বলে, তুমি তোমার মুখটা বন্ধ করে রাখবে, না হলে রাত্রিবেলা তোমাকে আমি বিষ দিয়ে দেব। পার্টি শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। এটা কি হলো? শান তার গাড়ি নিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে এবং সে শাওকে বলে, তুমি এসো, এখানে বসে যাও। শাও বলে, স্যার, মনে হয় অনেক মদ খেয়ে নিয়েছে, যার ফলে ভুলভাল কথা বলছে। সে তার বন্ধুর পেছনে লুকিয়ে যায়। সে তাকে মেসেজ করে বলে, তুমি আসবে না? আমি সবাইকে বলে দেব। কিছু করার ছিল না, তার ইচ্ছা ছিল না, তবুও তাকে যেতে হবে। সে ছুটে গিয়ে গাড়িতে বসে পড়ে। বাপরে, গন্ডগোল হয়ে গেছে। শানের মা শাওয়ের সম্বন্ধে সবকিছু জেনে গেছে। তার মা অফিসে চলে আসে, শাওকে দেখতে থাকে, উপর নিচে ডায়ে বাঁয়ে সমস্ত কিছু দেখতে থাকে। মনে হচ্ছে যেন সে কোনো মানুষ না, রোবটকে দেখছে। শুনলাম নাকি তোমরা দুজন একসাথে থাকছো? এরপর শানের মা শাওকে বলে, তুমি নিশ্চয়ই ভাবছো আমি কে?
আমি হলাম শানের মা। শাও তখন আন্টি বলে। তখন শানের মা বলে, আমাকে আন্টি বলো না, আমাকে মা বলো। শোনো শাও, আমি জানতে পেরেছি আমার ছেলে কাউকে ভালোবাসছে। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আন্টি, এমন কোনো ব্যাপার নয়, আমরা একে অপরের সাথে আছি ঠিকই, কিন্তু সেটা তো কোইন্সিডেন্টের জন্য। আর বাকি আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই যেটা আপনি ভাবছেন। আমরা একে অপরকে ভালোবাসি না। তখন আন্টি বলে, হ্যাঁ আমি জানি তুমি লজ্জা পাচ্ছ, ঠিক আছে মা, তুমি একে কেন ভয় দেখাচ্ছ? তার মা হেসে গড়িয়ে যায়। তিনজন একসঙ্গে ডিনার করতে থাকে। তার মা তো খুব হাসতে থাকে। শাও খুব অবাক হয়ে যায়। সে কোনো কিছু ভেবে উঠতে পারে না। তার মায়ের মুখটা কোনো রকম বন্ধই হচ্ছিল না। তার মা যদি পারতো, মনে হচ্ছে যেন এক্ষুনি তাদের দুজনের বিয়ে দিয়ে দিত। শাও শানকে ইশারার মাধ্যমে বলে, আমার খাওয়া হজম হয়ে গেছে। এরপর শান তার মাকে টেবিল থেকে তুলে বাইরের দিকে নিয়ে যেতে চাইছিল, তবুও তার মায়ের মুখটা বন্ধই হতে চাইছিল না। শান শাওকে বলে, সরি, আমার মা তোমাকে অনেক বিরক্ত করেছে। এরপর শাও শানকে বলে, কোনো ব্যাপার নয়, তোমার মা খুবই ইন্টারেস্টিং। এরপর শান শাওকে বলে, আসলে ব্যাপারটা এরকম নয়, আমার মা আমার বিয়েটা জোর করে করাতে চাইছে। বাড়িতে যখন থাকতাম তখন আমার মা আমার জন্য 3-4টে মেয়ে কোথা থেকে খুঁজে নিয়ে আসতো। আমি কাউকেই পছন্দ করিনি, আমি বিয়ে করতে চাই না। তবে হ্যাঁ, যদি কোনো ভালো মেয়ে পেয়ে যাই তবে আমি বিয়ে করতে রাজি আছি। শাও মনে মনে ভাবতে থাকে, তোমার জীবনটা তো আমার থেকেও বেশি কষ্টকর। শানের মা শানের কোনো রকম ভাবে পিছুই ছাড়ছিল না। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও যাতে আমি কোনো ভালো মেয়ের সাথে ভালোবাসতে পারি। তার মা কাউকে একটা ফোন করে তার বাড়িতে ডাকে। পরের দিন তার বাড়িতে একটা মেয়ে উপস্থিত। তার মা বলে, আমার ছেলে কাজে খুবই ব্যস্ত থাকে, সেই জন্য সবসময় মোবাইল নিয়ে পড়ে আছে, তুমি কিছু মনে করো না। শান বলে, আমি কখনোই যেতে পারবো না, আমি খুব ব্যস্ত আছি, আজকে জরুরি মিটিং আছে। মেয়েটা বলে, মা আপনি একদম ব্যস্ত হবেন না, সে তার নিজের কাজে তো আছে, চিন্তা করার কোনো দরকার নেই। এরপর শান সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, সেই সময় তার মা তাকে থামিয়ে সেই মেয়েটার কাছে বসিয়ে দেয়। এরপর শান শাওয়ের সাথে চ্যাটিং করছিল এবং পাশে অন্য মেয়ের সাথে ডেটিং করছিল। শান কিছুই বুঝে উঠতে পারে না। সে মনে মনে ভাবতে থাকে, আমাকে যে করেই হোক এই মেয়েটার হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। এরপর শাও শানকে একটু হেল্প করে। সে বলে, তুমি মিস্টার হানের ছেলেকে কনগ্রাচুলেশন জানিয়ে এসো, তার ছেলে পরীক্ষায় পাস করেছে, এটা জানালে ব্যবসায় খুবই লাভ হবে। এটা শোনা মাত্র শান সেখান থেকে বেরিয়ে পড়ে। সে একটা বাহানা পেয়ে গেছে, সে মেয়েটাও হাল ছাড়ার মেয়ে নয়। সে ওই অ্যাপার্টমেন্টের কাছের একটা রুম নেয়, যেখানে শানসাও কোনো রকম ভাবে বুঝে উঠতে পারে না আসলে এই মেয়েটা এরপরে কি কি ঘটনা ঘটাতে পারে। সেই মেয়েটা তাকে বলে, আচ্ছা তুমি কি এখানেই থাকো? বাহ, তাহলে তো ভালোই হলো। সে বলে, হ্যাঁ আমি ওই মেয়েটার সাথে থাকি। শাও বুঝতে পেরে যায় শান কিটা বলতে চাইছে। এরপর শাওয়ের হাতটা ধরে নেয়, তাকে বলে, ডার্লিং চলো আমরা রুমের ভেতরে যাই। সেই সময় পাশে ওই মেয়েটা দাঁড়িয়েছিল। সে বলে, চলো আমাকে তোমার রুমটা দেখিয়ে দাও। শান বলে, আমার শরীরটা আজকে ভালো নেই, সারাদিন প্রচুর পরিশ্রম, আমাকে একটু রেস্ট নিতে দাও। ওই মেয়েটা শাওকে বলে, আমরা দুজন ছোটবেলার বন্ধু, আমরা একে অপরকে প্রচুর ভালোবাসি। সে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। এদিকে শাওয়ের ঘুম পাচ্ছিল। সে মেয়েটাকে বলে, তুমি কেন আমার মাথা খাচ্ছ? তোমরা দুজনে একে অপরকে ভালোবাসো, তাহলে তুমি তার সাথে যাও না। সে মেয়েটা কোনো রকম ভাবে শানের পিছু ছাড়ছিল না, অফিসেও পৌঁছে যায়। শাও এই কথাটা যখন শানকে বলে, শান তখন চিন্তায় পড়ে যায়। সে শাওকে বলে, তুমি এখানে এসো, তোমার সঙ্গে জরুরি কথাবার্তা আছে। মনে মনে ভাবতে থাকে, মনে হয় আমাকে বলির পাঁঠা বানিয়ে দেবে। না, আমি আর অ্যাক্টিং করতে পারছি না। শাও কোনো রকম ভাবে তাকে সাহায্য করতে চাইছিল না, কারণ সে নাটকটা করতে রাজি ছিল না। কিন্তু শান অনেক রিকোয়েস্ট করে,
তবু হচ্ছিল না কাজ। এরপর শান শাওকে বলে, তুমি আমার এই কাজটা করে দাও, তাহলে তোমাকে আমি 1,00,000 টাকা দেব। এ কথাটা শোনা মাত্রে শাও বলে, তাহলে ঠিক আছে, আমি রাজি আছি। এরপর ওই মেয়েটা যখন অফিসের দিকে চলে আসছিল, সেই সময় শান শাওকে বলে, ডার্লিং তুমি এটা খেয়ে নাও, তুমি কত রোগা হয়ে গেছো। তারা একে অপরকে এমনভাবে খাওয়াচ্ছিল মনে হচ্ছিল তারা কত জন্ম জন্মান্তরের প্রেমিক প্রেমিকা। অন্যদিকে ওই মেয়েটা পৌঁছে যায়। সে বলে, এটা কি হলো? তোমার 2 দিন বাদে আমার সাথে এঙ্গেজমেন্ট হবে, আর তুমি এই মেয়েটাকে এভাবে কোলে বসিয়ে তাকে খাওয়াচ্ছ? তোমার কি একটুও লজ্জা নেই? এঙ্গেজমেন্ট তোমার সাথে? কখনোই না। তুমি আমার ডার্লিং এর সামনে আমাকে এরকম লজ্জায় ফেললে। আমরা একে অপরকে ভালোবাসি। শাও লুকিয়ে পেছন দিকে হাতটা বাড়িয়ে দেয়। শান হাতটা ধরে নেয় যাতে তারা ফিল করতে পারে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। শান শাওকে বলে, ডার্লিং তোমার হাতটা দাও, আমরা এক্ষুনি এঙ্গেজমেন্টটা করে নিই। এই কথাটা শোনার পর সে মেয়েটা সেখান থেকে চলে যায়। শাও শানকে বলে, এবার তো আমার হাতটা ছাড়ো। সে সেখান থেকে চলে গেছে। তোমার পয়সা তোমার কাছে রাখো, আমি এই নাটকটা আর করতে পারবো না। শান বলে, তুমি ফেঁসে গেছো, তোমাকে নাটকটা তো করতেই হবে। আর হ্যাঁ, একটু ভালো করে অ্যাক্টিংটা করবে, না হলে তুমি ধরা পড়ে যাবে। তাড়াতাড়ি যাও, তোমার প্রতিদ্বন্দ্বী চলে এসেছে। মেয়েটা দরজার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু শাও তাকে কোনো রকমভাবে ঘরের ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। সেই মেয়েটা শানকে বলে, ডার্লিং আমার কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, তুমি সারিয়ে দাও। শান বলে, আমি কোনো মেকানিক না, আমি সারাতে পারবো না, তুমি মেকানিকের কাছে যাও। মেয়েটা ঘরের ভেতরে ঢুকতেই চাইছিল। সেই সময় শাও চিৎকার করে বলে ওঠে, আরশোলা আরশোলা। এটা শোনা মাত্রই শাও দরজা লাগিয়ে দেয়। কোনো রকম ভাবে এ যাত্রায় তো বেঁচে গেল। শান শাওকে বলে, বাহ, তোমার খুব বুদ্ধি আছে তো। এরপর শান শাওকে বলে, আজকের রাতে ডিনারটা আমরা একসাথে করব। সে বলে, না, এখানেই ঠিক আছি, যদি বাইরে যাই সে মেয়েটা আবার চলে আসবে। পরের দিন সকালবেলা শাও এবং ওই মেয়েটা অফিসে চলে গেছে লাঞ্চ বক্স নিয়ে। বলে, আজকে আমি নিজের হাতে শানকে খাওয়াবো। ভালোবাসা বলে কোনো জিনিস হয় না, স্ট্যাটাসটা মেনটেন করতে হয়। সে মেয়েটা বলে, আমি তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দেব, ভিখারির বাচ্চা। এইটা বলে সেখান থেকে চলে যায়। এই কথাটা শোনার পরে শাও খুব দুঃখী হয়ে যায়। সে কান্না করতে থাকে এবং সে মনে মনে বলতে থাকে, হ্যাঁ ঠিক তো বলেছে, কোথায় এই মেয়েটা আর কোথায় আমি? আমি একজন গরিব মেয়ে, দুজনের পৃথিবীটা দুরকম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।